এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আসিল আর ফারহাদের এক হাওয়া অসম্ভব, যেমন কালো আর সাদা, আগুন আর পানি এবং সূর্য আর চাঁদ। এমনই এক অনুভূতি যার জন্য মানুষ সব কিছু করতে রাজি আছে, এমনকি সব কিছু ধ্বংস করতে বা নিজেকে বদলে ফেলতে। অন্ধকারাচ্ছন্ন এক শহরের নিস্তব্ধ গলিতে ভয় কুকড়ে থাকা যুবতীকে এক সুঠামদেহী যুবক তার চওড়া বুকে আগলে রেখেছে। একজোড়া বিস্ময়কর ও ভয়ার্থ চোখ, সামনে থাকা কাটা ভ্রুর নিচে হিংস্র হয়ে ওঠা খয়েরি চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। যুবতী ক্রমশ আকৃষ্ট হয়ে উঠেছে সেই খয়েরি চোখের অধিকারী যুবকের উপরে। যুবকটির পুরুষালী বলিষ্ঠ হাত যুবতীর কোমর শক্ত করে আঁকড়ে ধরে আছে। দুজনের মধ্যে পিন পরিমাণ দূরত্ব নেই। যুবতীর উষ্ণ নিঃশ্বাস যুবকটির বুকে আশ্রে পড়ছে, এ যেন আলাদা এক অনুভূতি। দুজনার চোখাচোখি হতেই নিমিষেই মধ্যে এক বিকট আওয়াজ পেয়ে তাদের ধ্যান ভাঙল, আর সঙ্গে সঙ্গে যুবতীটি ঢলে পড়ল ছুটাম বুকে। হোস্টেল রুম। মাশাআল্লাহ আশিল, তোকে না সাদা ফ্রকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আয়েশা, তুই এখনো রেডি হসনি? এই তো এবার হব। বলছি আজ তোর ভাইও আসবে নাকি? আমতা আমতা করে জিজ্ঞাসা করলো আয়েশা। আয়েশার কথা শুনে আসিল সরু চোখে তাকালো তার দিকে। আসিল খুব ভালো করে বুঝতে পেরেছে তার প্রিয় বান্ধবীর মনে কি চলছে। এই অনুভূতি নতুন নয়, এই অনুভূতির সাথে আসিলের পরিচয় অনেক দিনকার। হয়তো শুধু মাত্র তার ভাই এই অনুভূতি বুঝতে পারে না, নাকি বুঝতে চায় না। না রে আশু, আজ ভাই আসবে না। জানিস তো তার কত কাজ। তার কাজের জন্য প্রায় বাড়ি ফেরা হয় না। তার জন্য তো আমি হোস্টেল থাকতে বাধ্য হয়েছি। ও হ্যাঁ, আমিও নাকি জিজ্ঞাসা করি। আয়েশা মুখটা ছোট্ট করে বলল, আরে তোকে আমি বলতেই ভুলে গিয়েছিলাম, আজ আমি আর হোস্টেলে ফিরবো না, বাড়ি যাব। ভাই আজ একটু ফ্রি আছে তাই। সরি আশু, তোকে আজ একাই থাকতে হবে। আসিল দুঃখ প্রকাশ করে বলল, ইটস ওকে, জানো আমি একা থাকতে পারবো, ডোন্ট ওয়ারি। আয়েশা আসিলকে জড়িয়ে ধরে বলল, তোকেও আমার সাথে যেতে বলতাম, কিন্তু তুই তো আর না ছাড়া হ্যাঁ তো বলবি না, তাই আর জিজ্ঞাসা করলাম না। পরে কোনোদিন গিয়ে থাকবো ইনশাল্লাহ। কথা শেষ করে আবার দুজনে ব্যস্ত হয়ে পড়লো নিজেদের তৈরি হওয়াতে। অপরদিকে, গুড আফটারনুন স্যার। আজ আপনার 4টার সময় একটা কনফারেন্স আছে। বিএসসি নার্সিং কলেজ থেকে আপনাকে ভিআইপি গেস্ট হিসেবে ইনভাইট করেছে। আমি না করলেও তাদের অত্যাধিক আবেদনে আমাকে হ্যাঁ বলতে হলো। কথা শেষ করে তানভীর তার সামনে বসে থাকা মানবটির দিকে তাকালো। তানভীরের প্রত্যেকটা কথা শুনে মানবটি তার হাতে থাকা ফাইলটা আবারও খুলে দেখা শুরু করলো। কিছুক্ষণ পর মাথা তুলে তানভীরের দিকে তাকিয়ে তার ভারী পুরুষালী কণ্ঠে জিজ্ঞেস করলো, রিজওয়ান কোথায়? স্যার, ছোট ভাই তো মনে হয় একটু বেরিয়েছে। তানভীরের কথা মানবটি ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, তুমি আসতে পারো। তানভীর যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই মানুষটার সামনে আসলে মনে হয় কোনো বাঘের গুহায় প্রবেশ করেছে সে। এই যেন হালুম করেই তাকে খেয়ে ফেলবে। কিন্তু তানভীর জানে তার স্যার বাহিরের দিক থেকে যতই গম্ভীর হোক না কেন, মনের দিকে বড়ই উদাসীন। বিকেল 5টা। ভাই, আজ নাকি তুমি কোনো কলেজে ভিআইপি গেস্ট হিসেবে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। এনি প্রবলেম? না মানে ভাই, আজ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ভিকি নাকি জেল থেকে পালিয়েছে। রেজওয়ানের কথাটি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফাতে গা এলিয়ে দিয়ে মাথাটা পেছনে উল্টে বলে। তো রেজওয়ানের আশা তাই ছিল, তার ভাই এইরকমই রিয়াকশন। এর সাথে তার অনেক দিনকারই পরিচয়। তো আমি চাই তুমি আজ এখানে থাকো, না হলে বাড়িতে। কোথাও যেতে হবে না। তুমি তো জানো ভিকি কত খতরনাক। আর আমি খাতারনাকের বাপ। কিন্তু ভাই। আমাকে নিয়ে ভাবতে হবে না। তুই ফারিয়াকে পিক করে বাড়ি যা। আমি ঠিক সময় হলে বাড়ি পৌঁছে যাব। রেজন আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। তার ভাই যে একটা নাছোড়বান্দা সে এটা খুব ভালো করে জানে। আর সে এটাও জানে
বিকির বাপেরও তার ভাইয়ের একটা আচরও কাটতে বেগ পেতে হবে, কিন্তু রিজন যে খুব চিন্তা হয় তার ভাইকে নিয়ে। বিএসসি নার্সিং কলেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সবাই যে যার কাছে ব্যস্ত। কলেজ অডিটোরিয়ামের স্টেজে সব স্যার ম্যামরা উঠে নিজের নিজের আসন গ্রহণ করে নিয়েছে। স্টেজের সামনে থাকা সকল কলেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সবাই যে যার কাজে ব্যস্ত। কলেজ অডিটোরিয়ামের স্টেজে সব স্যার ম্যামরা উঠে নিজের নিজের আসন গ্রহণ করে নিয়েছে। স্টেজের সামনে থাকা সকল পার্মানেন্ট তৈরি সিট প্রায় ভর্তি হয়ে গেছে। কলেজের বাইরে মিডিয়া তার সাথে অনেকগুলি ছাত্রছাত্রীর হাতে ফুলের বুকে এবং মালা নিয়ে দাঁড়িয়ে আছে কোনো এক বিশেষ অতিথি আপ্যায়নের জন্য। আসল জানিস আজ আমাদের কলেজে কে আসে? জানি না, হয়তো কোনো বড় লোকের বেটা। তাই দেখছিস না কিভাবে সব কয়টা হাতে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর মেয়েগুলোকে দেখে মনে হচ্ছে তারা বিয়ের পিঁড়িতে বসতে এক পায়ে খাড়া। জানো তুই সত্যি জানিস না আজ কে আসে? ও হিয়ার না, জানি না, তুই বল কে আসছে। বিরক্ত হয়ে পড়লাম। তাহলে শোন, ইন্ডিয়ার মোস্ট ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, ব্যাচেলার অ্যান্ড মোস্ট হ্যান্ডসাম মেজাতি ক্রাশ মিস্টার ফার। আরে কোথায় যাচ্ছিস? নামটা তো শুনে যা। তুই থাক তোর হ্যান্ডসামকে নিয়ে, ভাইয়ের ফোন আসছে, আমি আসছি। এরই মধ্যেই কলেজের সামনে একটা ব্ল্যাক মার্সিডিজের সাথে আরো একটা সাদা গাড়ি এসে থামলো। ব্ল্যাক মার্সিডিজের সামনে থাকা মানুষটি তাড়াতাড়ি নেমে পেছনের দরজা খুলে দিয়ে নেমে এলো এক উজ্জ্বল শ্যাম বর্ণের সুদর্শন পুরুষ। পরনে তার কালো কোট প্যান্ট, পুরুষটির খয়েরি চোখ জোড়া যেন এক ঘন বন, যেখানে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া বেজায় কঠিন। জনে জনে ছাত্রছাত্রীরা এগিয়ে আসছে, হাতে থাকা ফুলের বুকেগুলো উত্তর পুরুষটির দিকে এগিয়ে দিচ্ছে, ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে। পুরুষটি ফুলের বুকেগুলি তার হাতে নিয়ে আবার পেছনে তার বডিগার্ডদের হাতে ধরিয়ে দিচ্ছে। পুরুষটি তার বড় বড় পা ফেলে অডিটোরিয়ামের স্টেজের দিকে এগিয়ে গেল। প্রিন্সিপাল স্যারের সাথে হাত মিলিয়ে অন্যান্য স্যার ম্যামদের সাথে কুশল বিনিময় করে তার জন্য রাখা সিটে বসে পড়ল। প্রিন্সিপাল স্যার স্টেজের এক সাইডে রাখা পার্মানেন্ট মাইক সিস্টেমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন আর বলা শুরু করলেন। শুভ সন্ধ্যা সবাইকে। আমার শ্রেণীর ছাত্রছাত্রীগণ, আজ আমাদের সবার মধ্যে এসে আমাদের এই সন্ধ্যাটাকে আরও শতগুণ উজ্জ্বল করে তুলেছে ইন্ডিয়াস মোস্ট ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, যার চর্চা শুধু ইন্ডিয়াতে নয় ইন্ডিয়ার বাইরেও। আই অ্যাম টেলিং অ্যাবাউট নন আদার দ্যান মিস্টার ফরহাদ আহমেদ খান। প্রিন্সিপাল স্যারের মুখে নামটা শোনা মাত্র পুরো অডিটোরিয়াম জুড়ে করতালির আওয়াজ ভরে উঠল। প্রিন্সিপাল স্যারের কথায় মিস্টার ফরহাদ, আমি চাই আপনি আপনার কিছু বিশেষ বক্তব্যের দ্বারা আমাদের নতুন আসা ছাত্রছাত্রীদের মোটিভেট করুন, যাতে তারা ভবিষ্যতে আপনার মতো ইন্ডিয়ার নাম উজ্জ্বল করতে পারে। ফারহাদ নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো, পরনের কোট একটু হাত বুলিয়ে ঠিক করে মাইকের সামনে এসে নাড়ে মুচকি হেসে বলা শুরু করলো। গুড ইভিনিং অল, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। সত্যি বলতে আমার মেডিকেল সম্পর্কে তেমন একটা জানা নেই। এখানে যারা বসে আছে তারা নিজের স্বপ্ন বা হয়তো তাদের মা বাবার স্বপ্ন পূরণ করতে আজ এখানে এসেছে। কঠিন সময় অতিক্রম করে তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। তোমাদের সাফল্য কামনা করি। বেস্ট অফ লাক ফর ইয়োর ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ। ফারহাদ বক্তৃতা শেষ করে প্রিন্সিপাল স্যারের সাথে আলাপ করে বেরিয়ে যায়। ফারহাদের বিশেষ ফোন কল আসাতে সে আর বেশিক্ষণ থাকতে পারেনি। আসিল তার ভাইয়ের সাথে কথা শেষ করে অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করতে সে দেখল একদল স্টুডেন্টের মাঝে কালো কোট প্যান্ট পরিহিত এক লোক, যাকে ঘিরে রয়েছে প্রায় সমস্ত ছাত্রছাত্রীরা। ওই তুই কোথায় ছিলি? তোকে কত খুঁজলাম। আয়শা আসিলের হাতের বাহুতে চাপড় দিয়ে জিজ্ঞেস করল, আমি আসছি কথা বলে। মারছিস কেন? ভাইয়ের সাথে কথা বলছিলাম। তুই কথা বল। ফারহাদ আহমেদ খান এসে চলেও গেল। কে কে কি নাম বললি? আর আমি তো গেলাম মাত্র 15 মিনিট হলো, এরই মধ্যে একজন এলো আবার চলেও গেল। বাহ, হ্যাপি তো? হ্যাঁ, সে কি আর তোর মতো বেকার? তার 15 মিনিট মানে 15 ঘন্টার সমান, বুঝলে? জানো, ছাড়,
আমি যেটা বলতে আসছিলাম যে আমি বেরিয়ে যাচ্ছি। ভাই আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে, তাই আমাকে এক্ষুনি বেরোতে হবে। ওকে, ঠিক আছে, সাবধানে যা, আর পৌঁছে ফোন করিস কেমন? ওকে, কাল দেখা হবে, আল্লাহ হাফেজ। এই বলে আসিল বেরিয়েই পড়লো কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে। ফারহাদ এক হাতে ড্রাইভিং করছে আর মাঝে মাঝে ফোনে গভীর দৃষ্টি নিক্ষেপ করে কিছু দেখে চলেছে। কিছু একটা সন্দেহ করে ফট করে তাকায় লুকিং গ্লাসের দিকে। তাকাতেই দেখলো এই গাড়িটাই তো তাকে কলেজে আসার সময় ফলো করেছিল। কিছু একটা ভেবে ফারহাদ বাঁকা হাসি দিয়ে তার গাড়িটা বাঁ দিকের রাস্তায় ঘোরালো। ফারহাদ দেখলো তার গাড়ি থেমে যাওয়াতে তার পিছনেও গাড়িটাও থেমেছে। কিছুক্ষণ অপেক্ষা করে এক পর্যায়ে ফারহাদ তার কোট খুলে গাড়ির ড্রয়ার থেকে তার গানটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। ফারহাদের নাম্মা দেখে অপর প্রান্তের গাড়ি থেকেও এক ব্যক্তি নেমে আসে। তার হাতের বন্দুকটা ফরহাদের দিকে তাক করে বিশ্রী মার্কা হাসি দিয়ে বলে, আজই তোর শেষ দিন। আমাকে জেলে পাঠিয়ে তুই কি ভেবেছিলিস আমার হাত থেকে বেঁচে যাবি? দেখাই যাক আজ কার শেষ দিন হয়। ভাগ্য যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে বিকি। চলো সূরা ফাতিহা পড়া শুরু কর। ফরহাদ তৎক্ষণ হেসে পড়ল। ফরহাদের পরবর্তীতে বিকে আরো কিছু বলা শুরু করলো, কিন্তু ফরহাদের কান এখন অন্য কিছু শুনতে ব্যস্ত। কেউ তাদের দিকে এগিয়ে আসছে। জুতোর আওয়াজ বলে দিচ্ছে আগমনী কোনো এক নারী। ফরহাদ ফ্রিকুচকে নিজেকে একটু পিছিয়ে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। ওইদিকে বিকি বন্দুকের মুখ ফরহাদের বুকের বাঁ পাশে তাক করে ফেলেছে। আগমনী নারী যে তাদের খুব কাছে তা ফরহাদ খুব ভালো মতোই টের পেয়ে পিছনে ঘুরিয়ে নিজের বাঁ হাত দ্বারা সেই নারীর টান হাতের বাহু ধরে হ্যাচকা টান মারে, সামনের দেয়ালের সাথে চেপে ধরে। নারীটি এহেন কার্যে হকচকিয়ে গিয়ে চিৎকার করার পূর্বেই ফরহাদ নারীটির মুখ চেপে ধরে তার মুখের কাছে গিয়ে তাতে ধর চেপে পড়ল। শু, ডোন্ট শাউট। নিস্তব্ধতা বিরাজমান শহরের অন্ধকার গলিতে একজোড়া বিস্ময়কর আর ভয়ার্ত চোখ সামনে থাকা সুঠাম দেহের অধিকারী যুবকের দিকেই তাকিয়ে আছে। ফারহাদের কাটা ভ্রুর নিচে খয়েরি রঙের চোখ ভীষণ আকর্ষণীয়। এই আকর্ষণীয় চোখ যেন সামনে থাকা যুবতীকেও কাবু করে ফেলেছে। ফরহাদ সেই যুবতীর মুখ থেকে হাত সরিয়ে এক হাত দিয়ে সেই যুবতীর কোমর ধরে নিজের দিকে টেনে আনে। ফারহাদের সে আকর্ষণীয় চোখ ঘুরে বেড়াচ্ছে সেই রমণীটির মায়াবী ফর্সা মুখমণ্ডলে। মেয়েটার ভয়ার্ত মুখ, কাপা কাপা ঠোঁট, পিটপিট করা চোখ, সব মিলিয়ে মেয়েটিকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। যে সৌন্দর্যকে ফারহাদ ভীষণভাবে উপভোগ করছে। এক অদ্ভুত টান অনুভব করছে ফারহাদ। মেয়েটির ঘন উষ্ণ নিঃশ্বাস ফারহাদের বুকে আছড়ে পড়ছে। মেয়েটি কাঁপছে। কেন কাঁপছে? ভয় নাকি ফারহাদের স্পর্শে? ফারহাদ মেয়েটির কোমর চেপে ধরে নিজের আরো কাছে টেনে নিয়ে আসে। ফারহাদ এরকম কেন করছে সে নিজেও জানে না, কিন্তু এক অদ্ভুত আকর্ষণীয় অনুভূতির সৃষ্টি হয়েছে ফারহাদের ভিতর। এই অনুভূতি ক্ষণিকের জন্য নাকি? এরই মধ্যে খানিক দূরে থাকা ভিকি চিল্লিয়ে বলে, আমি কি তোদের প্রেমলীলা দেখার জন্য দাঁড়িয়ে আছি? আর ফারহাদ আহমেদ খান, দ্য লিডার অফ মাফিয়া, হিংস্রতায় পূর্ণ এক জানোয়ার, সে নাকি রমণীতে আসক্ত। বা ভেরি ইন্টারেস্টিং। তা এই সৌন্দর্য পরিপূর্ণ রমণীটির রোজ হাতের বিকির বিশ্রীমার্কার কথা শেষ হওয়ার আগে ফারহাদের হাতে ধরে রাখা বন্দুকের গুলি বিকির কপাল ভেদ করে। রক্তে পরিপূর্ণ ফুটো কপাল নিয়ে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল ভিকে। এরকম ভয়ানক আওয়াজে ক্লান্ত পাখিরা গাছ ছেড়ে উড়াল দেয় শূন্য আকাশে। ফারহাদের উজ্জ্বল শ্যামবর্ণ মুখয়ব রাগের চোটে লাল বর্ণ ধারণ করে। বন্দুকের নল দিয়ে এখনো সরু ধোঁয়া নির্গত হচ্ছে। এরই মধ্যে সেই রমণী যার পক্ষে বাজে কথা শোনার আগেই ফারহাদ ভিকিকে গুলি করে, সেই মায়াবতী মেয়ে। ফারহাদের বলিষ্ঠ সুঠাম বুকে থপ করে লুটিয়ে পড়ে। মেয়েটির পড়ে যাওয়ার সাথে সাথে ফারহাদ মেয়েটিকে আঁকড়ে ধরে নিজের সাথে। নিজের হাত দিয়ে মেয়েটির মুখে বেশ কয়েকবার হালকা বাড়ি মারে, কিন্তু কোনো সাড়া নেই। মেয়েটি চোখ বন্ধ অবস্থায় পড়ে আছে ফারহাদের বুকে। এতে অবশ্য ফারহাদের খারাপ লাগছে না, কোথাও না কোথাও এক ভালো লাগা অনুভূতি কাজ করছে। ফারহাদ মেয়েটির মুখে
দিকে তাকে পিড়পিড় করে বলল, ফারহাদ, আই থিঙ্ক ইউ আর স্টাক। রাত প্রায় 10:50। নার্সিংহোমের বেডে শুয়ে থাকা মেয়েটি পিটপিট করে চোখ খোলে। সেই মেয়েটির পাশে বসে থাকা আর এক মেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আশিল, তুই ঠিক আছিস তো? এখন শরীর কেমন লাগছে? জানিস আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। উফ আয়েশা, আই এম ফাইন। এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে মানে কি? যখন নার্সিং হোম থেকে আমাকে কল করে বলে যে আপনার বাড়ির লোক এখানে ভর্তি, তখন আমার মনের ভেতর কি হয়েছিল তুই কি জানিস? কত খারাপ খারাপ চিন্তা হচ্ছিল আমার। দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক কথাটি বলে উঠে। আসল ক্লান্ত কণ্ঠে বলল, ভাই আমি একদম ঠিক আছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছে। কিছুক্ষণ পরে এক ডক্টর এসে আশুকে চেক করে বলল, মিস্টার আয়ান, আপনার বোন একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনারা এখনই মিস আশিলকে নিয়ে যেতে পারেন। থ্যাঙ্কস ডক্টর, কিন্তু ওর এরকম হওয়ার কারণ কি? মানে কি হয়েছিল ওর? মিস আশিল কোনো ক্ষেত্রে ভয় পেয়ে গিয়েছিল, তাই সেন্সলেস হয়ে যায়। কিন্তু এত ভয় পাওয়ার কারণ কি? সেটা তো মিস আসলেই আপনাদের বলতে পারবেন। এই বলে ডক্টর চলে যায়। আসিলকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে খুব সুন্দর করে এড়িয়ে যায়, তাই আয়ান আর আয়েশা কিছু জিজ্ঞেস করে না। নার্সিং হোম থেকে বেরোনোর সময় আয়ান আর আয়েশা আগে আর আসিল পেছন পেছন আসে। সেই সময় রিসেপশন থেকে এক মেয়ে আসিলকে ডাক দেয়। মিস আশিল, আপনি তো? হ্যাঁ আমি। এটা আপনার জন্য। মেয়েটি এক হলুদ রঙের চিরকুট আসিলের দিকে এগিয়ে দেয়। এটা কি? আসিল প্রিকুচকে জিজ্ঞেস করে, আই ডোন্ট নো ম্যাম, আমাকে বলা হয়েছে এটা আপনার হাতে দিয়ে দিতে। কে বলেছে আপনাকে এটা আমাকে দিতে? আসিল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটির কিছু বলার আগে আয়ান আসিলকে ডাক দেয়। আসিল আর কিছু জিজ্ঞেস না করে কাগজটি ব্যাগে রেখে চলে যায়। আয়শা, বলছিলাম কি, আজ যদি তুমি আমাদের সাথে মানে আসিলের সাথে আমাদের বাড়িতে থাকো তাহলে খুব ভালো হয়, মানে আসিলের ভালো লাগবে। হ্যাঁ আয়েশা, না করিস না প্লিজ, চল আমাদের সাথে। আমার কথা বাদ দিলাম, ভাইয়ের কথা তো তোর রাখতেই পারিস তাই না? আসিল দুষ্টু হাসে। ঠিক আছে চল। অ্যান্ড ড্রাইভিং সিটে বসে আসিল আয়শার হাত ধরে তার ভাইয়ের পাশে বসিয়ে দিয়ে নিজে গিয়ে বসে। আয়ান এক নজর আয়শার দিকে তাকে গাড়ি স্টার্ট দেয়। রাত 11:37। ফারহাদ সবে হট শাওয়ার নিয়ে বেরিয়েছে। ট্রাউজার আর টি শার্ট পরে বিছানায় বসতে দরজার টোকা পড়ে। ফারহাদ উঠে দরজা খুলতেই দেখে রেজওয়ান দাঁড়িয়ে আছে। কাজ শেষ? ফারহাদের কথায় রেজওয়ান কিছু না বলে গটগট পায়ে রুমে প্রবেশ করে। ফারহাদ খুব ভালো করে জানে রেজওয়ান তার উপরে রেগে আছে। কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করলাম তো। হ্যাঁ হ্যাঁ, সব কাজ শেষ। ভাই তুমি আগে এটা বলো, বডিগার্ডদের রেখে তুমি একা কেন গিয়েছিলে? যদি তোমার কিছু হয়ে যেত? রিজু, ডোন্ট প্যানিক। দেখো আই এম ফাইন, আমার কিছু হয়নি। আর যদি কিছু হয়ে যেত? তুই তো আছিস, তুই দেখতি সব। আমার একটুও ইয়ার্কির মুড নেই। আরে তোর কি মনে হয় ফারহাদ আহমদ খানকে এত সহজে শেষ করার দম কারোর আছে? আর আমি একদম ঠিক আছি। এবার যা, ঘুমিয়ে পড়, কাল একটা মিটিং আছে। রেজওয়ান আর কিছু না বলে চলে যায়। ফারহাদ তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। রক্তের সম্পর্ক হলেই যে মানুষ আপন হয়ে, এই কথাটি কে রেজওয়ান সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। হয়তো আপন ভাই হলেও কেউ তার জন্য এতটা করতো না যতটা রেজওয়ান করে। ফারহাদ বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতে সেই রমণীর মায়াবী চেহারা ভেসে ওঠে। ফারহাদের মনে হচ্ছে যে সে ছুটে গিয়ে সেই মায়াবিনীকে নিয়ে এসে নিজের বন্দিনী বানিয়ে ফেল। রাত প্রায় 12:15। পিঙ্ক কালারের ওপর কালো লাভ আঁকা ফুল হাতা শার্ট আর ম্যাচিং প্যান্ট পরে পিঠ অবধি চুল হালকা বেনি করা এক 19 বছর বয়সী মেয়ে ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখ বিষণ্ণতায় ভরা, চিন্তার ছাপে স্পষ্ট। কি হলো ফারিয়া, তুমি এখনো জেগে? ঘুমাবে না? পুরুষালী আওয়াজে ফারিয়া পেছনে ঘুরে পুরুষটিকে দেখে নিয়ে ফারিয়া আবার সামনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার মিস্টার শেখ রিজওয়ান আমার ঘুম নিয়ে চিন্তা করছে? ব্যাপারটা একটু হাস্যকর নয়? রিজওয়ান ফারিয়ার এমন কথায় মুচকি হেসে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ালো।
রিজওয়ান অভ্যস্ত ফারিয়ার এরকম পিঞ্চমূলক কথায়। আমার জীবনটাই তো হাস্যকর। যাক, সে কথা বাদ দাও। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ, কারণটা কি জানতে পারি? যার জন্য মন খারাপ সে জিজ্ঞেস করছে আমার মন খারাপের কারণ। ফারিয়া পিড়পিড় করে কথাটি বললেও পাশে দাঁড়িয়ে থাকা রেজওয়ান তা ঠিক শুনতে পায়। তারপরেও আবার জিজ্ঞেস করে, কি হলো, চুপ কেন? আনসার মি। আমাকে নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। কপট রাগেই বলল ফারিহা। দাদু ভাইকে নিয়ে মন খারাপ মনে হচ্ছে। দেখুন মিস্টার, সে আমার নিজের দাদাই, তাকে নিয়ে মন খারাপ হওয়া স্বাভাবিক। আমি চিন্তিত আমার দাদাইকে নিয়ে, কারণ আমি ভালোবাসি। শেষের কথাটি ফারিয়া রিজওয়ানের চোখে চোখ রেখে বলল। এই কথাটি ফারিয়া তাকে বলেছে, এতে কোনো সন্দেহ নেই। ফারিয়ার চোখে একরাশ অনুভূতি, যে অনুভূতির তীর গিয়ে রিজওয়ানের বুকে গেঁথে যাচ্ছে। রিজওয়ান নিজের চোখ সরিয়ে নিতেই ফারিয়া একটা তাচ্ছিল্যের হেসে ওইখান থেকে চলে যায়। রিজওয়ান দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে পিটপিট করে বলল, কিছু অনুভূতি প্রকাশ করার অধিকার রাখে না প্রিয়সী। উই উইল সি ইউ অ্যাগেইন সুন, অ্যাঞ্জেল। লেখাটি খুবই সামান্য হলেও এই সামান্যতম লেখাটি আসিলকে খুব ভাবতে বাধ্য করছে। নার্সিং হোম থেকে আসার পরে আসিল ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সেই হলুদ রঙের চিরকুটি পরে থাকে ব্যাগের এক কোনায়। কাল রাতের ঘুমটাও আসিলের সাথে শত্রুতা করেছে। ঘুমের মাঝে বারবার সেই যে কাটা ভ্রুর নিচে খয়েরি রঙের চোখ তাকে ঘুমাতে দেয়নি। লোকটির মুখশ্রী কিছুতেই মনে পড়ছে না আসিলের। তো লোকটি মাস্ক পরেছিল, আর না হলে ঘন বনের মতো খয়েরি চোখের মধ্যে নিজেকে হারিয়ে লোকটির মুখশ্রী দেখার কথা সে ভুলে গিয়েছিল। সকালে কলেজের জন্য তৈরি হতে গিয়ে ব্যাগ খুলতেই চোখে পড়লো সেই হলুদ কাগজ। মনে পড়ে গেল তার রিসেপশনের মেয়েটির বলা সমস্ত কথা। কৌতূহল আর দমিয়ে না রেখে সেই হলুদে মোড়ানো কাগজটি খুলে দেখতে আসিলের চোখটা আপনা আপনি বড় আকার ধারণ করেছে। ভ্রু একে অপরের সাথে মিশে বেশ অনেকগুলো ভাঁজ সৃষ্টি করেছে। ধপ করে বিছানার উপর বসে পড়ল সে। চিন্তা ভাবনার ছাপ স্পষ্ট তার মায়াবী মুখে। কে আর কেন, চেনা নাকি অচেনা, এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আসিল, আর ইউ ওকে? এভাবে বসে আছিস কেন? শরীরটা কি আবার খারাপ লাগছে তোর? আসিল সামনে তাকিয়ে দেখলো আয়েশা তাওয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। আয়েশাকে দেখে আসিল থতমত খেয়ে গেল। হাতের কাগজটি মুঠোয় চেপে ধরে ব্যাগ থেকে কিছু বের করার নাটকীয় ভঙ্গিতে কাগজটি আবার ব্যাগের এক কোণায় রেখে দিয়ে একটা মেয়েকে হাসি ফুটিয়ে বলল, ইয়া আশু, আই এম ফাইন, আমি একদম ঠিক আছি। আচ্ছা তুই 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 থাক, আমি ফ্রেশ হয়ে আসছি, ওকে? বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ানোর আগেই আয়েশা আসিলের হাত টেনে ধরে। ফিরকুচকে আসিলের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে খুবই সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন্ড আসিল? আই থিঙ্ক ইউ আর নট ওকে। আমার কেন এরকম মনে হচ্ছে তুই কাল রাত থেকে কিছু একটা লুকাচ্ছিস। কাল তোকে যখন জিজ্ঞাসা করলাম তুই কোথায় ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলি বা কেমন ধরনের ভয় পেয়েছিস, তখন তুই তো কিছুই বলতে পারিসনি। আমাদের সন্তুষ্ট হওয়ার মতো তুই কোনো উত্তরই দিসনি। আসিল, যে বিষয়গুলো তোকে ভাবাচ্ছে আমাদের বল। তোর মুখের স্পষ্ট চিন্তার ছাপ আমার কিন্তু চোখ এড়াচ্ছে না। আয়েশার এরকম কথা শুনে আসিল বেশ কয়েকটা শুকনো ঠোক গেলে একটু হাসার চেষ্টা করে বলল, না আশু, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। আর রইল কালকের কথা, আমি কলেজ থেকে বেরোনোর সময় আমার মনে হচ্ছিল কেউ আমার পেছনে আসছে, আর পেছন ঘুরে দেখার আগেই আমার মাথাটা ঘুরে ওঠে আর আমি পড়ে যাই। তারপরে কোনো কথা আমার মনে নেই, কে বা কারা আমাকে নার্সিংহোমে ভর্তি করেছে আমি তাও জানি না। আর তুই তো জানিস আমার ভূতে কত ভয়। তারপরে কাল সকাল থেকে সেরকম কিছু খাইনি, তাই হয়তো। আয়েশার মুখভঙ্গি দেখে মনে হলো না যে সে আসিলের কথা বিশ্বাস করেছে, কিন্তু তারপরেও আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যা, বিশ্বাস করলাম তোর কথা। এখন ফ্রেশ হয়ে নে, আমাদের বেরোতে হবে, ওকে জানো? ওকে। আর শোনা, একটু ভাইকে ডেকে নিয়ে আয়, আমি এই যাব আর এই আসবো। আমি কেন ডাকবো তোর ভাইকে? আমি যাব না, তুই যা।
আরে আমি তো ফ্রেশ হতে যাব, তাই তো তোকে ডাকছি। না ডাকলে ভাই না খেয়ে বেরিয়ে যাবেন। আসিল আমি যা কথা শেষ না হতে আসিল এইরকম ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল একরকম। আয়শাকে দরজার ছিটকেনি মেরে আসিল এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আই এম সরি আশু, তোদের আমি সত্যিটা বলতে পারবো না, আর ভাইকে তো বিশেষ করে না। কাল রাতের বিষয়টা জানতে পারলে ভাই অনেক চিন্তায় পড়ে যাবে, আর হয়তো পুরো পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে পড়বে। তা আমি চাই না। আর এমনিতেও ভাই অনেক টেনশনে থাকে আমায় নিয়ে। আমি ভাইয়ের চিন্তার কারণ আর হতে চাই না। যা হবে পরে দেখা যাবে। আসিল এইসব কথা বলে ওয়াশরুমে ঢুকে যায়। আয়শা দাঁড়িয়ে আছে আয়নের রুমের সামনে। রুমে প্রবেশ করার সাহস তার হচ্ছে না। রীতিমতো আয়শার হাত পা কাঁপাকাঁপি শুরু দিয়েছে। ভয়, লজ্জা, সংকোচ সব একসাথে কাজ করছে। চোখাচোখি বা কথা বলা বলি হলেও এইভাবে কোনো দিন আয়নের রুমে প্রবেশ করেনি আয়শা। আর যখন থেকে জেনেছে যে আয়ান তার অনুভূতি সম্পর্কে অবগত, তবে থেকেই আসিলের বাড়ি আসা বন্ধ করে দিয়েছিল। আয়ানকে দেখতে পেলে সে কয়েক মাইল দূরেই চলে যায়। এরকম আবল তাবল কথা চিন্তা করেই মনকে বুঝ দিয়ে অনেক কষ্টে আয়নের রুমের দরজার সামনে নিজের আঙুল দিয়ে টোকা দেয়, কিন্তু কোনো সাড়া নেই। আরো কয়েকবার টোকা দেওয়ার পরে সাড়া না পেয়ে আয়শা আস্তে করে দরজা খুলে উকি দেয়। দেখে রুম ফাঁকা, তাই আস্তে করে রুমে প্রবেশ করে। রুমে ঢুকে আয়শা এদিক ওদিক তাকিয়ে রুমটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। লোকটি বেশ স্বাচ্ছন্দ্যমূলক আর পরিপাটিপূর্ণ, তার কোনো সন্দেহ নেই। আমার রুমটা তোমার খুব পছন্দ হয়েছে বুঝি? ভারী পৌরশালী কণ্ঠে আয়শার ভাবনা ছেদ পড়ল। সামনে তাকিয়ে দেখলো আয়ন একটা ধূসর রঙের তাওয়াল তার কোমরে জড়িয়ে, আর অন্য হাতে আর একটা তাওয়াল দিয়ে চুল মুছছে। লোমময় পা, মসৃণ ফর্সা পোক, গালের চাপদাড়ি সব যেন পুরুষটিকে সুদর্শন এর তালিকায় ফেলতে বাধ্য করেছে। আয়শা শুকনো কাঠটা ঠোক গিলে আনমনি বলে ফেলল, আপনি এত সুন্দর কেন? বলে মুখে হাত চেপে ধরল আয়শার কথায় আয়ান কিছুক্ষণ ফ্রিকুচকে তাকিয়ে থেকে পরক্ষণে মুচকি হাসি দিয়ে আয়শার দিকে এগিয়ে গেল। আয়শা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আয়শার মুখোমুখি এসে আয়ান বলল, তাই নাকি? আমি সুন্দর? আমি তো জানতামই না। ভাগ্যিস তুমি বললে, না হলে আমি নিজেকে এতদিন হিরো আলম মনে করতাম। কথাটি বলে আবার হেসে উঠল আয়ান, আর আয়শা তাকিয়ে আছে আয়ানের হাসির দিকে। ম্যাডাম আবার কোথায় হারিয়ে গেলেন? আয়শা এবারও বেশ লজ্জায় পেল নিজেকে। তার এখন বেহাইয়া মনে হচ্ছে। ইস, লোকটা তাকে কি ভাবছে কে জানে। তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? না মানে মানে তুই সরি আপনি না মানে আসিল উফ সব গলিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা রিল্যাক্স, আগে কি বলবে গুছিয়ে নাও। আসিল আপনাকে নাস্তা করার জন্য ডাকছে, এবার আমি যাই। এই বলে আয়শা দৌড় দিতেই গেল। আয়ান তার বাহু ধরে ফেলে, হালকা আয়শার দিকে ঝুঁকে তার চোখে চোখ রেখে বলে, আমাকে দেখলে খালি পালাই পালাই করো কেন? ভয়ে নাকি লজ্জায়? সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, মৃদু বাতাসের সাথে পরিবেশটা খুব মনোরম হয়ে উঠেছে। আসিল আর আয়শা দুজনই ক্লাস শেষ করে বেরিয়ে হোস্টেলের দিকে হাঁটা শুরু করলো। আসিল আজকে প্ল্যান কি? কি আবার কাজের মধ্যে দুই খাই আর ছুই? না মানে আজ তো আমাদের টিউশন নেই, তাই আজ রান্না না করে বরং হোটেলে খাই, কি বলিস? হ্যাঁ, আইডিয়া মন্দ নয়, চল। এরই মধ্যে এক কালো কোট প্যান্ট পরা লোক তাদের দিকে ছুটে আসে। ঘামার্ত চেহারার লোক কিছুক্ষণ হাঁপিয়ে নিয়ে খুব অনুনয়ের সুরে বলে উঠল, প্লিজ হেল্প মি। আমার স্যারের হাত খুব বাজেভাবে কেটে গেছে আর অনেক ব্লিডিংও হচ্ছে। প্লিজ একটু হেল্প করেন। হ্যাঁ নিশ্চয়ই হেল্প করব, কিন্তু কোথায় আপনার স্যার? গাড়িতে। প্লিজ চলেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে চলুন। না আসিল আমি কি আসবো তোর সাথে? না না আমি পারবো, তুই হোস্টেলে যা, আমি আসছি। ওকে, কিছু হলে আমাকে কল করবি। ওকে। এই বলে আসিল সেই লোকটার সাথে হাঁটা ধরল। আগে পাখিদের কিচির মিচির আওয়াজ শোনার জন্য তাদের খাঁচাতে বন্দি করতে হতো না, কিন্তু এখন সময়ের সাথে মানুষের চিন্তাধারাও পরিবর্তন হচ্ছে। মানুষ এখন তাদের ভালো লাগার জিনিসগুলোকে নিজের কাছে রাখতে বেশি পছন্দ করে, সেটা পাখি হোক কিংবা মানুষ। ফারহাদ মদ্যপান করে না, প্রায় 15 দিন
হতেই চায়। অত্যাধিক কাজের চাপে থাকায় তার রুমের মধ্যে থাকা ছোট্ট রুম, যেটাকে ফারহাদ একটা লাক্সারি বার সেট আপ করেছে, যেখানে পৃথিবী জুড়ে সমস্ত দামি আর ব্র্যান্ডের মদের কালেকশন, যেখানে বসে সে তার একাকিত্ব দূর করে। সেই রুমের ধারে কাছেও সে চায়নি। কিন্তু ফারহাদ এখন মদ্যহীন মাতাল। তার এই মাতাল চোখ তার মায়াবিনীকে দেখতে চায়, তাকে আবার ছুতে চায়, যে মায়াবিনীর ভয়ার্ত মুখ তাকে রাতে ঘুমাতে দেয়নি। চোখ খুললেও সে আর বন্ধ করলেও তার সেই মায়াবিনীর কাঁপা কাঁপা ছোটের কথা মনে করলে ফাহাদের সারা শরীর জুড়ে এক শিহরণ বয়ে যায়। সেই কাঁপা উষ্ঠদয়কে কাছে পাওয়ার এক নেশা। তাহলে কি ফারহাদ ভালোবাসা শিখতে হয়েছে? না, এটা কি করে সম্ভব? তা একদমই অসম্ভব। যার চওড়া অড্রপ শুধু কালো কাপড়ে ভর্তি, বিশাল রুম তার কালো আবরণে ঢাকা, আর তার হিংস্রতায় পূর্ণ, মায়া দয়াহীন শরীরের মধ্যে চাপা পড়ে থাকা এক কালো হৃদয়, যেখানে কখনো শুভ্র আর পবিত্র ভালোবাসার অনুভূতি জন্মানো অসম্ভব। প্রেম বিনোদনের প্রতীক লাল হলেও পবিত্র ভালোবাসার রং সবসময় শুভ্র। গতরাতে রেজন ফাহাদের রুম থেকে বেরোতে গিয়েও থেমে গেল, পেছন দিকে ফিরে বলল, ভাই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছি, কিন্তু ভাই ওই মেয়েটা কে ছিল তোমার সাথে? না মানে না বলতে চাইলেও কোনো প্রবলেম নেই। ফারহাদ মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল, I don't know who is she, but I want her details as soon as possible. ভাই আর ইউ ওকে? Yeah, I am fine. আমি সকালের মধ্যে তার সমস্ত ডিটেলস চাই। রিজওয়ানার কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। ফারহাদ দরজা আটকে নিজের বিশাল শরীর বিছানায় ফেলে চোখ বন্ধ করতে সেই মায়াবিনীর ভয়ার্ত চেহারা ভেসে উঠল। ফারহাদের মনে হচ্ছে সেই মেয়েকে নার্সিং হোমে ভর্তি না করে নিজের কাছে রাখলেই ভালো হতো। সকাল ফারহাদের রুমের পাশে এক বিশাল এরিয়া জুড়ে শরীর ফিট রাখার জন্য সমস্ত মেশিনের ব্যবস্থা করা, হাফ প্যান্ট সাথে এক অদ্ভুত গেঞ্জি যার হাতা এতটাই নিচের দিকে ঝুলন্ত যে ফারহাদের কোমর পর্যন্ত দেখা যাচ্ছে। নিজের খামার্ত শরীর নিয়ে প্রায় 150 খানা পোশাক দিল। এরপর উঠে এক ভারী জাম্বেল তার মোটা মাসাল যুক্ত হাতে উঠিয়ে নিল। ভাই আর ইউ বিজি? সামনে তাকিয়ে দেখলো রিজওয়ান দাঁড়িয়ে আছে। নো ভাই পেয়েছি সব ডিটেলস। ফারহাদ কিছু বলল না, হাতে থাকা জাম্বেল নিচে রেখে তার খয়েরি চোখ স্থির করলো রেজওয়ানের উপর। রেজওয়ানের বলা শুরু করলো, ভাই মেয়েটির নাম আলিস ফারুক, তার একটা দাদাও আছে নাম আয়ান ফারুক। তাদের মা বাবা নেই, দুজনেই এক কার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। তখন তারা দুজনেই খুব ছোট। নিজের প্রচেষ্টায় এখন আয়ান এক পুলিশ ইন্সপেক্টর, আর আলিস বিএসসি নার্সিং কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী। আর ইয়া দ্যাটস এনাফ। ঠিক আছে ভাই। আর শোন, আমার আজ বিকালে সমস্ত মিটিং ক্যান্সেল কর,